আর কিছুদিন পরেই এইচএসসি 26 ব্যাচের বোর্ড পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী এবছরে বোর্ড পরীক্ষায় বসবেন, তাদের জন্য আজকে আমরা মেনলি বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু সবার প্রথমে আপনাদের বাংলা প্রথম পত্রের বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তো বাংলা প্রথম পত্রে কিভাবে আপনি এ প্লাসটা নিশ্চিত করতে পারেন এটা নিয়ে যেমন এখানে আপনাকে ধারণা দিব, পাশাপাশি বাংলা প্রথম পত্রের জন্য কোন কোন গদ্য বা পদ্য সবচেয়ে গুরুত্ব দিবেন সেটাও কিন্তু বলে দিব। কারণ এবছরে কিন্তু আপনাদের অনেক দিন পরে এইচএসসি 26 ব্যাচ থেকে কিন্তু ফুল সিলেবাসে বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তো ফুল সিলেবাসের ক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো আপনার পড়া উচিত, আশা করি ভিডিওটা দেখলে প্রথম থেকে দেখলে আপনার একবারে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে যদি আলোচনা করি, আপনাদের এখানে সৃজনশীল যে পরীক্ষা বা সিকিউ যে প্রশ্ন আসবে সেটা হলো টোটাল 70 মার্কের, আর এমসিকিউ হলো 30 মার্কের। এই 70 আর 30 এই টোটাল 100 মার্কের কিন্তু আপনাদের এই বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে সৃজনশীল প্রশ্ন আসবে, এই সৃজনশীল প্রশ্ন টোটাল 11টা প্রশ্ন দেয়া থাকবে, প্রত্যেকটার মার্ক থাকবে হলো 10 করে। সেক্ষেত্রে 11টার ভিতরে আপনাকে 60টা উত্তর করতে হবে। যেহেতু প্রত্যেকটার মার্ক 10 করে, তাহলে 60টা প্রশ্ন উত্তর করলে আপনি এখানে টোটাল 70 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। আর অপরদিকে এমসিকিউ 30টা এমসিকিউ দেওয়া থাকবে, প্রত্যেকটা এমসিকিউর মার্ক হলো 1 করে। এই 30টা এমসিকিউ আপনাকে উত্তর করতে হবে। এখন আপনার প্রশ্ন হলো, এই যে আপনার 60টা সৃজনশীল আপনাকে উত্তর করতে হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোথা থেকে কোনটা কয়টা উত্তর করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ এখানে আপনার বোর্ড পরীক্ষায় কিন্তু এটা ফিক্সড করে দিবে, আপনাকে সেভাবেই উত্তর করতে হবে। আপনি যদি নিয়ম বহির্ভূতভাবে উত্তর করেন তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করার পরও আপনার কিন্তু মার্ক পাবেন না। তো নিয়মটা কি? নিয়মটা হলো, এখানে ক বিভাগ যেটা থাকে সেই ক বিভাগে আপনার গদ্য থেকে প্রশ্ন আসে, সেখানে 4টা আপনার সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন থাকে, সেখান থেকে আপনাকে 2টার উত্তর ন্যূনতম অবশ্যই করতে হবে। খ বিভাগ সেটা হলো পদ্য থেকে প্রশ্ন আসবে, সেখানে 3টা প্রশ্ন আপনার সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে 2টা উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। গ বিভাগ যেটা উপন্যাস, সেখান থেকে 2টা প্রশ্ন আসে, সেখান থেকে একটার উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। ঘ বিভাগ যেটা নাটক, সেখান থেকে 2টা আপনার সিকিউ প্রশ্ন আসে, সেখান থেকে একটার উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে কয়টা হলো? 2 2 4 5 6, তাহলে 6টা হলো। আর এই যে 4টা বিভাগ আছে, 4টা থেকে যে কোনো একটা থেকে আপনি আরও একটা উত্তর করতে পারবেন। এই টোটাল 60টা আপনাকে উত্তর করতে হবে। তার মানে আপনি এরকম করতে পারেন, ক বিভাগ থেকে আপনি 3টার উত্তর করলেন, আর বাকি 2টা একটা একটা করে আপনি উত্তর করলেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি পদ্ম থেকে 3টা উত্তর করলেন, আর এখানে 2টা, এখানে একটা একটা উত্তর করলেন, তাও কোনো সমস্যা নেই। অথবা আপনি উপন্যাস থেকে 2টার উত্তর করলেন, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, তাও হবে। তবে আপনাকে এই ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে একটা, আর ঘ বিভাগ থেকে একটা উত্তর অবশ্যই করতে হবে। আর যে কোনো বিভাগ থেকে আরও একটা উত্তর করে টোটাল 60টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। তো এটা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আগের থেকে এটা ফিক্সড করে নেবেন যে আপনি কোনটাতে পারদর্শী। আপনি যদি গদ্য সাধারণত দেখা যায় তুলনামূলক একটু সহজ বা লিখতে অনেক কমফোর্ট পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি গদ্য থেকে চাইলে 3টা উত্তর করতে পারেন, আর বাদ বাকি এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে 60টা কিন্তু হয়ে যাচ্ছে। আর এমসিকিউর ক্ষেত্রে যেহেতু 30টা এমসিকিউ আসবে, সেক্ষেত্রে সাধারণত দেখা যায় আপনার গদ্য থেকে 12টা এমসিকিউ আসে, পদ্য থেকে 12টা এমসিকিউ আসে, নাটক থেকে 3টা আসে, আর উপন্যাস থেকে 3টা আসে। এই টোটাল আপনার এই 30টা এমসিকিউ আসে, 30টা এমসিকিউ আপনাকে উত্তর করতে হবে। আর এমসিকিউর জন্য অবশ্যই গদ্য, যেহেতু আমাদের টোটাল গদ্য আছে 12টা, তো 12টায় আপনাকে পড়তে হবে, কারণ এমসিকিউর জন্য কিন্তু আপনাকে সবগুলোই পড়তে হবে। এমসিকিউর জন্য সাজেশন বলতে কিছু না, এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে। এই জন্য একবার হলেও রিডিং কিন্তু পড়ে তারপর পরীক্ষা হলে যাবেন। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের গদ্য 4টা আছে, 4টা থেকে 2টা উত্তর করতে হবে, সেক্ষেত্রে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? যদিও আমাদের এবছরের সিলেবাসে প্রায় 12টার মতো গদ্য আছে, এখন আপনি চাইলেও কিন্তু 12টা সবগুলোও এখন কিন্তু পড়তে পারবেন না। সাজেশন মানে হলো আপনার পড়া আছে 12টা, বাট এখন পরীক্ষার আগে আগে আপনি কোনগুলো গুরুত্ব বেশি দিবেন, বা কেউ যদি এর আগে নাও পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি উত্তর করে দিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে ফাইনালি আপনি কোনগুলো পড়বেন সেটাই আপনার আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। তাহলে যেহেতু গদ্যে 4টা থাকছে, সেখান থেকে আপনাকে 2টি উত্তর করতে হবে, সেক্ষেত্রে প্রথম যেটা গুরুত্ব দিবে সেটা হলো অপরাজিতা। এই অপরাজিতাতে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে অপরাজিতারা অবশ্যই আপনি একবার রিডিং পড়ে ফেলবেন। রিডিং পড়লে আপনার ওইখান থেকে এমসিকিউ যেভাবে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন।
পাশাপাশি লেখক পরিচিতি আপনি পড়বেন, পাঠ পরিচিতি পড়বেন, শব্দার্থগুলো ভালো করে পড়বেন, মূল ভাবটা বিশেষ করে বেশি ফোকাস দিবেন। কারণ এই অপরিচিত গল্পের মূল ভাবটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন যেভাবে ঘুরে পেঁচে দেখ না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। আর এই সব কিছু পড়ার পরে প্রিভিয়াস ইয়ারের যে সকল বোর্ডের প্রশ্নগুলো আপনি টেস্ট পেপার থেকে পড়ে নেবেন, তাহলে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তার বিলাসীটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বিলাসীর আপনি অবশ্যই এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আমি যেগুলো সাজেশন দিচ্ছি সেগুলো মূল বই থেকে একবার আগে রিডিং করে নেবেন, তারপরে মেনলি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ডের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো টেস্ট পেপার থেকে পড়ে ফেলবেন। অর্ধাঙ্গিটা নতুন, এই নতুন হিসেবে অর্ধাঙ্গিটা খুবই ইম্পর্টেন্ট, অর্ধাঙ্গিটা অবশ্যই পড়বেন। যৌবনের গানটা এটা 2 স্টার। জীবন ও বৃক্ষ এটা সকল বোর্ড প্রিভিয়াস ইয়ার, এটা অবশ্যই দেখে নেবেন, এটা 2 স্টার। রেইনকোট সেক্ষেত্রে কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম বোর্ড এগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ার এগুলো পড়ে ফেলবেন। মাসি বেশি এটা সকল বোর্ড পড়ে ফেলবেন। তার মানে এখানে টোটাল 7টা আছে, 7টা ইম্পর্টেন্ট। তবে এই 7টার ভিতরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অপরিচিতা, এটা হলো 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। বিলাসী এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। অর্ধাঙ্গী এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। তারপরে হলো রেইনকোট এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। মাসি বেশি এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। অর্থাৎ এই যে 5টা 3 স্টার দেওয়া আছে, এই 5টা অবশ্যই পড়বেন। আশা করি এই 5টা থেকে 2টার উত্তর আপনি অবশ্যই করতে পারবেন। পদ্মর কথা যদি বলি, পদ্ম থেকে 3টা আসবে, এই 3টা থেকে আপনাকে 2টা উত্তর অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে এখানে আমি 7টা দিচ্ছি, যদিও টোটাল 12টা আছে। 12টা তো আসলে পড়া মানে সব কিছু আপনি চাইলে পড়তে পারেন, আপনি 12টা চাইলে 12টাই পড়তে পারেন, বাট যারা সাজেশন যাচ্ছেন তারা এই 7টা পড়বেন। 7টার ভিতরে আরও ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলছি, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। সোনাত্রী এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। বিদ্রোহী এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। প্রতিদান এটা 3 স্টার, এটা অবশ্যই পড়বেন। তাহারই মনে পড়ে এটা অবশ্যই 3 স্টার, এটা পড়বেন। 18 বছর বয়স এটা কিন্তু মানে এটা আপনি 5টা স্টার দিয়ে দেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বেন। পাশাপাশি ফেব্রুয়ারি 1969 এটা একটু পড়ে ফেলবেন। তবে তার ভিতরে যদি বলা হয় যে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তারপর বিদ্রোহী এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। 18 বছর বয়স এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই মানে গুরুত্ব দিবেন। আর এখান থেকে সোনাত্তরী 1 2 3 4 এই 4টা অবশ্যই পড়বেন, পাশাপাশি বাকি যেগুলো আছে সেটা দেখে নেবেন। আশা করি এইগুলা পড়লে এখান থেকে আপনি 2টা অবশ্যই উত্তর করতে পারবেন। আর যদি কেউ 3টা উত্তর করতে চান এখান থেকে কিন্তু আপনি পড়লে আশা করি আপনি কমন পেয়ে যাবেন। এরপরে মিলে আলোচনা করবো কি নিয়ে, এরপরে আলোচনা করবো হলো এই উপন্যাস নিয়ে। এই উপন্যাস থেকে দেখা যায় যে লাল সালু, এই লাল সালুর থেকে 2টা আসবে, 2টা থেকে একটা উত্তর অবশ্যই করতে হবে। এই উপন্যাসটা অনেক সময় দেখা যায় অনেকে পড়তে যে অনেক বিরক্ত হন, বা উপন্যাসটা আসলে পড়তে যে অনেকে পড়াই শেষ করতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো যেহেতু সময় বেশি নেই, আপনি ইউটিউবে যে যদি সার্চ দেন, ইউটিউবে যে যদি জাস্ট আপনি এই লাল সালু লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে সেখানে সুন্দর একটা মুভি আছে, সেই মুভিটা দেখবেন। সেই মুভিটা যদি দেখেন তাহলে আশা করা যায় সেখান থেকে আপনার মুভিটা দেখলেও আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কোথায় কোন কোন চরিত্রগুলো আছে সেগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো সময় যদি আপনার যেহেতু নাই, রিডিং পড়তে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই মুভি দেখবেন। কারণ এটা যেটা হয়, আপনি যখন দেখবেন কোনো একটা মানে মুভি আকারে যখন জিনিসটা দেখবেন তখন সেই জিনিসটা আপনার মাথায় বেশিক্ষণ থাকবে। আর একটা জিনিস যদি আপনি রিডিং পড়েন সেটা অনেক সময় মনে থাকে না। এই জন্য আমি আপনাদের সময় যখন ছিলাম তখন কিন্তু আমি জাস্ট এই উপন্যাসটা ইউটিউব থেকে দেখে নিচ্ছি, মুভিটা লাল সালু লেখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সেটা দেখে নেওয়ার ফলে আপনার কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যখন আপনি দেখবেন রিডিং বইটা পড়বেন তখন আপনার পড়তে ভালো লাগবে, কারণ একটা মুভি আপনি দেখছেন, দেখার পর আপনি যখন বইটা পড়বেন তখন দেখবেন যে সেটার সাথে আপনি রিলেট করতে পারবেন এবং পড়তে আপনার মজা লাগবে। তখন আপনার দেখা যায় কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। আর উপন্যাসে ভালো করার ক্ষেত্রে অবশ্যই চরিত্রগুলোতে বেশি গুরুত্ব দিবেন। যেমন এখানে আছে মজিদ, ভণ্ড মজিদ, এটা পড়বেন। খালেক ব্যাপারী, রহিমা, তারপর জামিলা, আক্কাস, মোদাসের পীর, এই চরিত্রগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। এই জন্য যখন এগুলো পড়বেন আগে চরিত্রগুলো ভালো করে পড়ে নেবেন, আর প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে দেখা যায় এখান থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি কিন্তু অ্যান্সারটা করা যাবে। নাটক সিরাজউদ্দৌলা, এই নাটকের ক্ষেত্রেও আপনি যেটা করবেন প্রথমে আগে ইউটিউব থেকে সিরাজউদ্দৌলা যে মুভিটা আছে সেটা একটু দেখে নেবেন। ইউটিউবে যে সার্চ দিবেন সিরাজউদ্দৌলা লিখে সার্চ করলে দেখবেন চলে আসবে। সেক্ষেত্রে পুরাতন যে মুভিটা আছে সেটা অবশ্যই দেখবেন। সেটা দেখলে দেখবেন এই চরিত্রগুলো সম্পর্কে আপনার আগে একটা ধারণা হয়ে যাবে। তারপর বইটা রিডিং করবেন, দেখবেন যে আপনার জিনিসগুলো একবার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই চরিত্রগুলোর ক্ষেত্রে সিরাজউদ্দৌলা, মীর জাফর, ঘসিডি বেগম, মোহনলাল, মোহাম্মদী বেগ, রবার্ট ক্লাইভ, এই কনসেপ্টগুলো
মানে চরিত্রগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন, আর প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবেন, তাহলে আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম যে ভাই আমি উপন্যাস বা নাটকের ক্ষেত্রে দেখা যায় আপনি লিখতে পারে অনেক ভালো, বাট ক খ কোথা থেকে আসবে এটা আমি বুঝি না। এই ক খ নিয়ে অনেক অনেক প্যারেশানের ভিতরে থাকেন, কারণ সৃজনশীলের ক্ষেত্রে কতে থাকে হলো 1 মার্ক, খতে থাকলে 2 মার্ক, আর বাদ বাকি 3 এবং 4 থেকে গ ঘতে। তো এই 1-2 নিয়ে অনেকে অনেক টেনশনের ভিতরে থাকেন, কারণ 1-2 যদি আপনি ভালোভাবে লিখতে না পারেন তাহলে টিচারে কিন্তু আপনার প্রতি দেখা যায় নেগেটিভ একটা ধারণা চলে আসে। এর জন্য আপনাকে ক খটা খুব গুরুত্ব দিতে হবে, কারণ ক খ ভালো করে লিখতে পারলে গ ঘ মোটামুটি আপনি যদি একবার পড়ে যান আপনি লিখতে পারবেন, কারণ কনসেপ্টটা ধারণা থাকলে গ ঘটা লেখা যায়, বাট ক খটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে ক খর ফাইনাল একটা সাজেশন নেওয়া, ক খ কমন পাওয়া, তারা চাইলে আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস সাজেশন কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সে যদি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আমরা মেনলি বাংলা প্রথম পত্রের জন্য ক খর সুপার সাজেশন আপনাকে দিয়ে দিব, ওইখান থেকে আশা করি আপনি শতভাগ কমন পেয়ে যাবেন। সেক্ষেত্রে ক খর জন্য আপনি উপন্যাসের কোনগুলো পড়বেন, নাটকের জন্য কোনগুলো পড়বেন, সেই সাজেশনগুলো এখানে পাবেন। পাশাপাশি অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী সহ যতগুলো আছে গদ্য অথবা পদ্য, এর জন্য ক খ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পিডিএফ আকারে সুন্দর করে আপনাকে কিন্তু দিয়ে দিব, এবং এই পিডিএফটা পড়লে আশা করি এখান থেকে ক খ আপনি শতভাগ কমন পেয়ে যাবেন। এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে বাংলা প্রথম পত্রের জন্য আপনি সাজেশন পাচ্ছেন তা না, তার পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের জন্য পাবেন, আইসিটির জন্য পাবেন, পাশাপাশি যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে ক খ কোনগুলো পড়বেন সেগুলোর সাজেশনও এখানে পেয়ে যাবেন। এবং পুরা আপনাদের যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা চলমান থাকবে, এই বোর্ড পরীক্ষা চলমান সময় আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা সাজেশনগুলো দিয়ে দিব, আপনাদের গাইডলাইনগুলো দিব, কি কি পড়তে হবে, কিভাবে পড়বেন সেটা বলে দিব। পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে অনেক ভয়ের ভিতরে থাকেন, ইংলিশে কোনগুলো, যেমন জিমেল নিয়ে অনেকে ভয় থাকেন, জিমেল কিভাবে লিখবেন, আমরা এখানে আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব, সেই একটা পিডিএফ পড়লে যে কোনো ধরনের জিমেল আসলে আপনি উত্তর করতে পারবেন। প্যারাগ্রাফ আপনি দেখা যাবে আপনার 4-5টা প্যারাগ্রাফ দিব, ওই 4-5টা প্যারাগ্রাফ পড়লে দেখা যাবে 20 থেকে 30টা প্যারাগ্রাফের উত্তর ওই 4-5টা প্যারাগ্রাফ পড়লে হয়ে যাবে। সেভাবে একবারে খুব সুন্দরভাবে আপনাদের আমরা গাইড করব। আশা করি আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পিডিএফগুলো পেয়ে যাবেন, পাশাপাশি পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন, এবং এ প্লাস নিশ্চিত করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার, যত ধরনের সাপোর্ট দরকার আমরা ইনশাআল্লাহ আপনাদের এই কোর্সে ভর্তি হলে দিয়ে দেবো। এই কোর্সের ফি হলো মাত্র 499 টাকায়, 499 টাকায় ভর্তি হলে এই পিডিএফগুলো পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি প্রথমে আগে নক করবেন, নক করার আগে এই নাম্বারে আমাদের বিকাশ বা নগদে 499 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন, করার পরে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেজ করবেন। টাকা পাঠানোর পরে মেসেজ করলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, সেখানে যুক্ত হলে আশা করি এই পিডিএফগুলো পাওয়ার পরে আপনি সেখান থেকেই আপনি এ প্লাস নিশ্চিত করার জন্য শতভাগ প্রস্তুতি আশা করি আপনি নিতে পারবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে 499 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমরা ভর্তি করে নিব। তো এই হলো বাংলা প্রথম পত্রে সুপার সাজেশন দিয়ে দিলাম। আশা করি সাজেশনগুলো অনুসারে শেষ মুহূর্তে ভালো করে প্রস্তুতি নেবেন। মনে রাখবেন এইচএসসির ভালো রেজাল্ট পরবর্তীতে অ্যাডমিশনে আপনাকে অনেক হেল্প করবে, এই জন্য শেষ মুহূর্তে সর্বোচ্চ চেষ্টাটুকু করেন। আশা করি আপনার পরিশ্রম, আপনার মেধা এবং আপনার বাবা মার দোয়া আপনাকে শেষ পর্যন্ত ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। তো সকলে সর্বোচ্চ চেষ্টা করেন। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।